হ্যালো আমার প্রিয় ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং ভালোভাবে পড়াশোনা করছো। আজ আমি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বইয়ের 10 নম্বর চ্যাপ্টার জীববৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ থেকে পুরো অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এবং তোমাদের বইয়ে যে এক্সট্রা প্রশ্নগুলি দেওয়া রয়েছে সেগুলো এই ভিডিওতে কভার করব। এজন্য ভিডিওটি একটু লম্বা হতে পারে, বাট আমি তোমাদের কথা দিচ্ছি, তোমরা যদি এই প্রশ্ন উত্তরগুলি খুব ভালোভাবে করে নিতে পারো তাহলে তোমরা পরীক্ষা এই চ্যাপ্টার থেকে কমন পাবে। তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। প্রথম প্রশ্ন, জীববৈচিত্র্য কাকে বলে? উত্তর, বিভিন্ন প্রকার পরিবেশে বসবাসকারী জীব সম্প্রদায়ের মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে জীববৈচিত্র্য বলে। 2 নম্বর প্রশ্ন, প্রজাতি কাকে বলে? উত্তর, একই বৈশিষ্ট্যযুক্ত জীবকে প্রজাতি বলে। এই প্রজাতিকে ইংরেজিতে বলে স্পিসিস। 3 নাম্বার, শহরের ও গ্রামের কাকের প্রজাতির মধ্যে কি পার্থক্য দেখা যায়? উত্তর, শহরের কাকের গলায় ছাই ছাই রং হয়, অন্যদিকে গ্রামের কাকের পুরো দেহই কুচকুচে কালো রঙের হয়। 4 নম্বর প্রশ্ন, মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? উত্তর, হোমোসেপিয়েন্স। 5 নাম্বার, বাঘের বিজ্ঞানসম্মত নাম কি? উত্তর, প্যান্থেরা টাইগ্রিস। 6 নম্বর প্রশ্ন, জীবরাজ্য বা কিংডম কাকে বলে? উত্তর, বিজ্ঞানীরা প্রজাতিদের নিয়ে যে জীবজগৎ তাকে মোট 5টি বা 6টি ভাগে ভাগ করেছেন, যাদের প্রত্যেকটি ভাগকে এক একটা জীবরাজ্য বা কিংডম বলে। 7 নাম্বার, ভাইরাস কি? উত্তর, ভাইরাস হলো জীব আর জড় পদার্থের মাঝামাঝি অবস্থা। 8 নম্বর প্রশ্ন, ভাইরাসকে জীব ও জড় পদার্থের মাঝামাঝি অবস্থা বলা হয় কেন? অথবা ভাইরাসকে কেন জীবরাজ্যে ঠাঁই দেওয়া হয়নি? উত্তর, ভাইরাস পোষক কোষের বাইরে জ্বরের মতো আচরণ করে এবং পোষক কোষের ভিতরে বংশবিস্তার করে ও জীবের মতো আচরণ করে। ভাইরাসের দেহে জীব ও জড় উভয়ের বৈশিষ্ট্য থাকায় একে জীব ও জড় পদার্থের মাঝামাঝি অবস্থা বলা হয়। দেখো, তোমরা যদি এই প্রশ্নটি ভাইরাসকে জীব ও জড় পদার্থের মাঝামাঝি অবস্থা বলা হয় কেন এইভাবে আসে, তাহলে তোমরা এই অবধি শেষ করবে। আর যদি তোমাদের প্রশ্নটি আসে যে ভাইরাসকে কেন জীবরাজ্যে ঠাঁই দেওয়া হয়নি, তাহলে তো আমরা পুরো উত্তরটি লিখবে, মানে প্রথম থেকে এটা লিখবে এবং লাস্ট লাইনটাও দিবে যে এই জন্য ভাইরাসকে জীবরাজ্যে ঠাঁই দেওয়া হয়নি। 9 নম্বর প্রশ্ন, বিজ্ঞানীরা জীবজগৎকে কয়টি ভাগে ভাগ করেছেন ও কি কি? উত্তর, বিজ্ঞানীরা সাধারণত জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করেছেন। এগুলি হলো প্রাণীদের রাজ্য অ্যানিমালিয়া, ছত্রাকদের রাজ্য ফানজাই, উদ্ভিদদের রাজ্য প্লান্টি, ব্যাকটেরিয়ার রাজ্য মোনেরা এবং এককোষীয় বহুকোষী জীবদের রাজ্য প্রোটিস্টা। 10 নম্বর প্রশ্ন, অমেরুদণ্ডী প্রাণী কাদের বলে উদাহরণ দাও? উত্তর, যেসব প্রাণীদের দেহে কোনো মেরুদণ্ড নেই তাদের অমেরুদণ্ডী প্রাণী বলে, যেমন কেঁচো, শামুক ইত্যাদি। 11 নম্বর প্রশ্ন, আর্থ্রোপোডা কাদের বলে উদাহরণ দাও? উত্তর, আর্থ্রোপোডা যে সকল অমেরুদণ্ডী প্রাণীদের দেহের বাইরে শক্ত খোলক বা বহিঃকঙ্কাল থাকে এবং যাদের সুর আর পাগুলি খণ্ডে খণ্ডে বিভক্ত থাকে তাদের আর্থ্রোপোডা বা সন্ধিপদী প্রাণী বলে, যেমন মাকড়সা, চিংড়ি, কাঁকড়া ইত্যাদি। 12 নম্বর প্রশ্ন, মোলাস্কা কাদের বলে উদাহরণ দাও? উত্তর, যে সকল অমেরুদণ্ডী প্রাণীদের দেহ নরম এবং চলাফেরার জন্য মাংসল পা থাকে, যাদের নরম দেহের বাইরে বা ভিতরে চুন জাতীয় পদার্থ দিয়ে তৈরি খোলক বর্তমান, তাদের মোলাস্কা বলে, যেমন শামুক, ঝিনুক, অক্টোপাস ইত্যাদি। 13 নম্বর প্রশ্ন, তারা মাছের বৈশিষ্ট্য কি? উত্তর, তারা মাছের বৈশিষ্ট্য হলো: 1, এদের দেহ 5টি অংশে বিভক্ত। 2, সারা গায়ের ত্বকে কাটা থাকে। 3, মুখ দেহের নিচের দিকে থাকে। 14 নম্বর প্রশ্ন, তারা মাছ কোন পর্বভুক্ত প্রাণী? এদের কণ্টক বলে কেন? উত্তর, তারা মাছ এগাইনোডার্মাটা পর্বভুক্ত প্রাণী। তারা মাছের সারা গায়ের ত্বকে কাটা থাকে, তাই এদের কণ্টক বলে। 15 নম্বর প্রশ্ন, কর্ডাটা বলতে কি বোঝো? উত্তর, ভ্রূণ অবস্থায় যেসব প্রাণীদের দেহের মাঝ বরাবর নোটোকোড নামে একটি দণ্ড থাকে তাদের জাতকে কর্ডাটা বলে। 16 নম্বর প্রশ্ন, ভার্টিব্রেট বা মেরুদণ্ডী প্রাণী কাদের বলে? মেরুদণ্ডী প্রাণীদের কটি শ্রেণীতে ভাগ করা যায় ও কি কি? উত্তর, যে সকল প্রাণীদের নোটোকোটের বদলে মেরুদণ্ড গজায় তাদের ভার্টিব্রেট বা মেরুদণ্ডী প্রাণী বলে। মেরুদণ্ডী প্রাণীদের 5টি শ্রেণীতে ভাগ করা যায়, এগুলি হলো মৎস্য, উভচর, সরীসৃপ, পক্ষী ও স্তন্যপায়ী। 17 নম্বর প্রশ্ন, চ্যাপ্টাকৃমি ও ফিতাকৃমি কোন পর্বের অন্তর্গত? উত্তর, চ্যাপ্টাকৃমি ও ফিতাকৃমি প্লাটিহেলমিনথিস পর্বের অন্তর্ভুক্ত। 18 নম্বর, তারা মাছ কোন পর্বভুক্ত প্রাণী? উত্তর, একাইনোডার্মাটা পর্বভুক্ত প্রাণী। এবার 19 নম্বরে দেখা, তোমাদের বইয়েরই 145 পেজে দেওয়া রয়েছে একটি ছক, সেই ছকটি আমি এখানে কভার করেছি। এই ছকের উত্তরকে তোমরা ভালোভাবে দেখে নিবে, এটা আমি আলাদাভাবে তোমাদের আর বলছি না। এবার তোমরা 20 নম্বর প্রশ্নটি দেখে নাও।
বিরুৎ বা হার্বাস জাতীয় উদ্ভিদ বলতে কি বোঝো, উদাহরণ দাও। উত্তর, যে সমস্ত উদ্ভিদের উচ্চতা কম, ডালপালা প্রায় নেই, কাণ্ড সরু, নরম ও দুর্বল, কখনো কখনো লতিয়ে বা পেঁচিয়ে চলে, তাদের বিরুৎ বা হার্বাস জাতীয় উদ্ভিদ বলে, যেমন ঘাস, সর্ষে ইত্যাদি। 21 নাম্বার, গুল্ম জাতীয় উদ্ভিদ কাকে বলে, উদাহরণ দাও। উত্তর, যেসব উদ্ভিদ মাঝারি উচ্চতা সম্পন্ন ও প্রচুর ডালপালা যুক্ত হয়, ঝোপের মতো দেখতে লাগে, তাদের গুল্ম জাতীয় উদ্ভিদ বলে, যেমন জবা, শিউলি, গন্ধরাজ প্রভৃতি। 22 নম্বর প্রশ্ন, বৃক্ষজাতীয় উদ্ভিদ বলতে কি বোঝো, উদাহরণ দাও। উত্তর, যেসব উদ্ভিদ লম্বা, যাদের মোটা গুড়ি ও অনেক ডালপালা থাকে, তাদের বৃক্ষ বলে, যেমন শিমুল গাছ, আম গাছ, জাম গাছ, বট গাছ ইত্যাদি। 23 নম্বর প্রশ্ন, বিরুৎ ও গুল্মের দুটি পার্থক্য লেখো। উত্তর, বিরুৎ ও গুল্মের দুটি পার্থক্য হলো: 1 নম্বর বিষয়, কাণ্ডের প্রকৃতি। বিরুতের কাণ্ড নরম ও রসালো প্রকৃতির, আর গুল্মের কাণ্ড কাষ্ঠল প্রকৃতির। 2 নম্বর বিষয়, শাখা প্রশাখা। বিরুদ্ধের কাণ্ড সাধারণত শাখা প্রশাখা বিহীন, আর গুল্মের কাণ্ডের গোড়া থেকে প্রচুর শাখা প্রশাখা বের হয়। বিরুতের উদাহরণ ঘাস, সর্ষে ইত্যাদি, আর গুল্মের উদাহরণ হলো জবা, শিউলি ইত্যাদি। 24 নম্বর প্রশ্ন, বৃক্ষজাতীয় উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, বৃক্ষজাতীয় উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য হলো: 1, বৃক্ষজাতীয় উদ্ভিদের কাণ্ড কাষ্ঠল, মোটা ও শক্ত হয়, এবং 2, এদের কাণ্ডের উপরিভাগ থেকে শাখা প্রশাখা নির্গত হয় এবং কাণ্ডের শাখাহীন অংশ হলো গুড়ি। 25 নম্বর প্রশ্ন, আলু ও কুমড়ো গাছের মধ্যে মিল কোথায়? উত্তর, আলু গাছ ও কুমড়ো গাছের মধ্যে মিল বা সাদৃশ্য: 1 নাম্বার, দুটি ছোট বিরুৎ জাতীয় গাছ এবং স্থলভাগে জন্মায়। তারপর 2 নাম্বার, দুটি গাছের ফুল ও ফল হয়, অর্থাৎ সপুষ্পক এবং গুপ্তবীজী উদ্ভিদ। 26 নম্বর প্রশ্ন, আম গাছ এবং জবা গাছের মধ্যে মিল কোথায়? উত্তর, আম গাছ এবং জবা গাছের মধ্যে মিল বা সাদৃশ্য: 1 নাম্বার, দুটি গাছও স্থলভাগে জন্মায়, আর 2 নাম্বার, দুটি গাছের কাণ্ডই শাখা প্রশাখা যুক্ত, ও দুটি গাছে ফুল ফোটে, অর্থাৎ সপুষ্পক উদ্ভিদ। 27 নম্বর প্রশ্ন, ধান গাছ ও খেজুর গাছের মধ্যে মিল কোথায়? উত্তর, ধান গাছ ও খেজুর গাছের মধ্যে মিল বা সাদৃশ্য: 1 নাম্বার, উভয়ই একবীজপত্রী। 2 নম্বর, উভয় উদ্ভিদেই ফুল ফোটে, অর্থাৎ সপুষ্পক উদ্ভিদ। 3 নাম্বার, উভয় গুপ্তবীজী উদ্ভিদ এবং উভয়ের কাণ্ডই শাখাবিহীন। 28 নম্বর প্রশ্ন, সপুষ্পক উদ্ভিদ কাকে বলে, উদাহরণ দাও। উত্তর, সপুষ্পক উদ্ভিদ, যেসব উদ্ভিদের দেহে ফুল ফোটে এবং ফুল থেকে ফল ও বীজ উৎপন্ন হয়, তাদের সপুষ্পক উদ্ভিদ বলে, যেমন ধান, আপেল প্রভৃতি হলো সপুষ্পক উদ্ভিদ। 29 নম্বর প্রশ্ন, অপুষ্পক উদ্ভিদ কাকে বলে, উদাহরণ দাও। উত্তর, অপুষ্পক উদ্ভিদ, যে সকল উদ্ভিদের ফুল, ফল ও বীজ উৎপন্ন হয় না, তাদের অপুষ্পক উদ্ভিদ বলে, যেমন ফলবক্স, শুষ্নী শাক প্রভৃতি। 30 নম্বর প্রশ্ন, পাইন গাছকে ব্যক্তবীজী উদ্ভিদ বলা হয় কেন? উত্তর, পাইন গাছের বীজগুলি একসঙ্গে গোল করে এমনভাবে সাজানো থাকে যে দেখলে মনে হয় যেন কাঠ দিয়ে তৈরি কোনো ফুল। পাইন গাছে ফল হয় না, তাই শুধুমাত্র বীজগুলি দেখা যায়, এই জন্য পাইন গাছকে ব্যক্তবীজী উদ্ভিদ বলা হয়। 31 নম্বর প্রশ্ন, ব্যক্তবীজী উদ্ভিদ কাকে বলে, উদাহরণ দাও। উত্তর, যেসব উদ্ভিদে ফল হয় না এবং বীজগুলি দেখা যায়, তাদের ব্যক্তবীজী উদ্ভিদ বলে, যেমন পাইন। 32 নাম্বার, গুপ্তবীজী উদ্ভিদ কাকে বলে, উদাহরণ দাও। উত্তর, যেসব উদ্ভিদে ফল হয় এবং বীজগুলি ফলের মধ্যে লুকানো থাকে, তাদের গুপ্তবীজী উদ্ভিদ বলে, যেমন আম গাছ। 33 নম্বর প্রশ্ন, কোন জাতীয় গাছের লম্বা ও মোটা কাষ্ঠল গুড়ি এবং অনেক ডালপালা আছে? উত্তর, বৃক্ষ জাতীয় গাছের লম্বা ও মোটা কাষ্ঠল গুড়ি এবং অনেক ডালপালা আছে। 34 নাম্বার, ঝোপের মতো দেখতে গাছেদের কি ধরনের উদ্ভিদ বলা হয়ে থাকে? উত্তর, গুল্ম জাতীয় উদ্ভিদ বলা হয়। 35 নাম্বার, একটি শাখাবিহীন বৃক্ষজাতীয় উদ্ভিদের নাম লেখো। উত্তর, নারকেল গাছ। 36 নাম্বার, কলতলায় যে সবুজ ধরনের গাছ জন্মায় সেগুলি আসলে কি? উত্তর, শ্যাওলা। 37 নাম্বার, শ্যাওলারা কোন কারণের জন্য নিজেদের খাবার নিজেরা বানাতে পারে? উত্তর, ক্লোরোফিল নামক সবুজ কণার উপস্থিতির জন্য শ্যাওলারা নিজেদের খাবার নিজেরা বানাতে পারে। 38 নাম্বার, যে সকল উদ্ভিদের দেহ, মূল, কাণ্ড এবং পাতায় বিবিধিত নয়, তাদের কি বলে? উত্তর, সমাঙ্গদেহী বা থ্যালোফাইটা। 39 নাম্বার, থ্যালোফাইটা বিভাগের অন্তর্গত উদ্ভিদদের কি বলা হয়? উত্তর, শ্যাওলা বা শৈবাল। 40 নাম্বার, মোষজাতীয় উদ্ভিদরা প্রধানত কিসের সাহায্যে বংশবিস্তার করে? উত্তর, রেণুর সাহায্যে। 41 নাম্বার, শুষ্নী শাক কী ধরনের উদ্ভিদ? উত্তর, ফার্ন জাতীয় উদ্ভিদ। 42 নাম্বার, দুটি ব্যক্তবীজী উদ্ভিদের নাম লেখো। উত্তর, পাইন ও সাইকাস। 43 নাম্বার, পাইন গাছ কোন অঞ্চলে জন্মায়? উত্তর, ঠান্ডা পাহাড়ি অঞ্চলে জন্মায়।
44 নাম্বার, ছোলাতে কয়টি বীজপত্র থাকে? উত্তর, ছোলাতে 2টি বীজপত্র থাকে। 45 নাম্বার, একবীজপত্রী উদ্ভিদ কাকে বলে? উত্তর, যেসব উদ্ভিদে একটি বীজপত্র থাকে তাদের একবীজপত্রী উদ্ভিদ বলে। 46 নাম্বার, দ্বিবীজপত্রী উদ্ভিদ কাকে বলে? উত্তর, যেসব উদ্ভিদে দুটো বীজপত্র থাকে তাদের দ্বিবীজপত্রী উদ্ভিদ বলে। এবার 47 নম্বরে আমি তোমাদের বইয়ের 149 পেজে যে ছকটি দেওয়া রয়েছে সেই ছকটি এখানে কভার করেছি, তোমরা ভালোভাবে একবার দেখে নাও। আর এখানে যে আমি তোমাদের সমান সমান চিহ্নগুলো দিচ্ছি, এটার মানে কিন্তু বীজপত্রী, মানে দ্বয়বহিষ্ঠী যেখানে দেওয়া রয়েছে সেটা দ্বিবীজপত্রী, এবং যেখানে এক দেওয়া রয়েছে সেটা হচ্ছে একবীজপত্রী। 48 নম্বর প্রশ্ন, জালাকাকার শিরাবিন্যাস কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, পাতার মাঝ বরাবর শিরার দুপাশের শিরাগুলি মিশে জালের মতো গঠন সৃষ্টি করলে সেই শিরাবিন্যাসকে জালাকাকার শিরাবিন্যাস বলা হয়। যেমন আম, জাম ইত্যাদি দ্বিবীজপত্রী উদ্ভিদ। 49 নাম্বার, সমান্তরাল শিরাবিন্যাস কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, পাতার মাঝ বরাবর শিরার দুপাশের শিরাগুলি না মিশে সমান্তরালভাবে বিন্যস্ত থাকলে সেই শিরাবিন্যাসকে সমান্তরাল শিরাবিন্যাস বলে। যেমন কলা, বাঁশ ইত্যাদি একবীজপত্রী উদ্ভিদ। এবার 50 নম্বরও আমি তোমাদের বইয়ের 150 পেজে যে ছকটি দেওয়া রয়েছে সেই ছকটি এখানে কভার করেছি, তোমরা ভালোভাবে উত্তরগুলো একবার দেখে নাও। এবার তোমাদের বইয়ের 151 পেজে যে 15টি শর্ট প্রশ্ন দেওয়া রয়েছে সেই প্রশ্ন উত্তরগুলো আমি এখানে তোমাদের করিয়ে দিয়েছি, তোমরা এক এক করে দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, ছোলা হলো একটি সপুষ্পক অপুষ্পক উদ্ভিদ? উত্তর, সপুষ্পক উদ্ভিদ। 2 নাম্বার, ধানের খোসাটি ছাড়ালে একটি, দুটি বীজপত্র দেখা যায়? উত্তর, একটি বীজপত্র দেখা যায়। 3 নাম্বার, মটরের খোসাটি ছাড়লে একটি, দুটি বীজপত্র দেখা যায়? উত্তর, দুটি বীজপত্র দেখা যায়। 4 নাম্বার, পাতায় জালের মতো শিরা হলে সেটি একবীজপত্রী না দ্বিবীজপত্রী? উত্তর, দ্বিবীজপত্রী। 5 নাম্বার, পাতায় মাছ শিরার দুদিকে সমান্তরালভাবে শিরা থাকলে সেটি একবীজপত্রী নাকি দ্বিবীজপত্রী? উত্তর, একবীজপত্রী। 6 নাম্বার, কলা গাছ একটি একবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদ? উত্তর হবে একবীজপত্রী। 7 নাম্বার, অশ্বত্থ গাছ একটি একবীজপত্রী না দ্বিবীজপত্রী উদ্ভিদ? উত্তর হবে দ্বিবীজপত্রী। 8 নাম্বার, বীজ ফলের মধ্যে থাকলে সেটি ব্যক্তবীজী নাকি গুপ্তবীজী উদ্ভিদ? উত্তর হবে গুপ্তবীজী উদ্ভিদ। 9 নাম্বার, বীজ যদি ফলের মধ্যে না থাকে তখন সেটি ব্যক্তবীজী না গুপ্তবীজী উদ্ভিদ? উত্তর হবে ব্যক্তবীজী। 10 নাম্বার, আম একটি ব্যক্তবীজী গুপ্তবীজী উদ্ভিদ? উত্তর, গুপ্তবীজী উদ্ভিদ। 11 নাম্বার, পাইন একটি ব্যক্তবীজী নাকি গুপ্তবীজী উদ্ভিদ? উত্তর হবে ব্যক্তবীজী। 12 নাম্বার, মস ফার্নদের পাতা কচি অবস্থায় কুকুরের লেজের মতো গুটিয়ে থাকে? উত্তর হবে ফার্নদের পাতা কচি অবস্থায় কুকুরের লেজের মতো গুটিয়ে থাকে। 13 নাম্বার, ড্যাশদের শ্যাওলা, মস, ফার্ন দেহে মূল, কাণ্ড, পাতা থাকে না? উত্তর হবে শ্যাওলাদের দেহে মূল, কাণ্ড ও পাতা থাকে না। 14 নাম্বার, স্পাইরো গাইরা বা জল রেশম একটি শ্যাওলা, মস, ফার্ন? উত্তর হবে শ্যাওলা। 15 নাম্বার, ঢেঁকি শাক একটি শ্যাওলা, মস, ফার্ন? উত্তর হবে ফার্ন। ওকে, এবার তোমরা 52 নম্বর প্রশ্নটি দেখে নাও। মা ঠাকুমারা দুধে সাদা দেন কেন? উত্তর, মা ঠাকুমারা দুধ থেকে দই প্রস্তুত করার জন্য দুধের মধ্যে সাদা দিয়ে দেন, কারণ সাদাতে থাকা ব্যাকটেরিয়া দুধকে দ্রুত দইয়ে পরিণত করে। 53 নম্বর প্রশ্ন, ব্যাকটেরিয়া ঘটিত দুটি রোগের নাম লেখো। উত্তর, ব্যাকটেরিয়া ঘটিত দুটি রোগ হলো টাইফয়েড এবং কলেরা। 54 নাম্বার, কোষ কাকে বলে? উত্তর, জীবের শরীর যে ছোট ছোট ঘর বা কুঠুরি নিয়ে তৈরি এবং যাদের আমরা খালি চোখে দেখতে পাই না তাদের কোষ বলে। 55 নাম্বার, ম্যালেরিয়া রোগের জন্য দায়ী জীবাণুটির নাম লেখো, এই রোগের একটি লক্ষণ লেখো। উত্তর, ম্যালেরিয়া রোগের জন্য দায়ী জীবাণুটি হলো প্লাজমোডিয়াম ভাইভক্স। ম্যালেরিয়া রোগের লক্ষণ হলো নির্দিষ্ট সময় অন্তর প্রবল কাঁপুনি দিয়ে জ্বর আসা। 56 নম্বর প্রশ্ন, দইয়ের সাজায় থাকা কোন ধরনের জীব দুধকে দই বানিয়ে দেয়? উত্তর, দইয়ের সাজায় থাকা ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া দুধকে দই বানিয়ে দেয়। 57 নাম্বার, কোষের মধ্যে যে গোল মতো বস্তু থাকে তাকে কি বলে? উত্তর, কোষের মধ্যে যে গোল মতো বস্তু থাকে তাকে নিউক্লিয়াস বলে। 58 নাম্বার, মনেরা কি? উত্তর, মনেরা হলো নিউক্লিয়াসবিহীন এককোষী জীবদের রাজ্যের নাম, সকল প্রকার ব্যাকটেরিয়া এই রাজ্যের অন্তর্গত। 59 নাম্বার, মনেরা রাজ্যের জীবদের প্রধান বৈশিষ্ট্যটি লেখো। উত্তর, মনেরা রাজ্যের জীবদের প্রধান বৈশিষ্ট্য হলো এরা সবাই আদর্শ নিউক্লিয়াসবিহীন একটিমাত্র কোষ দ্বারা গঠিত। 60 নাম্বার, একটি প্রোটিস্টার উদাহরণ দাও। উত্তর, একটি প্রোটিস্টার উদাহরণ হলো প্যারামেসিয়াম।
61 নাম্বার, ফাঞ্জাই রাজ্যের অন্তর্গত জীবদের কি বলা হয়? উত্তর ছত্রাক। এবার তোমাদের এই চ্যাপ্টার থেকে লাস্ট প্রশ্নটি হলো, ছত্রাকদের রাজ্যের নাম কি? উত্তর ছত্রাকদের রাজ্যের নাম হলো ফাঞ্জাই। তো আমার প্রিয় ভাই বোনেরা, এই ছিল তোমাদের এই চ্যাপ্টার থেকে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে তার উত্তর। তোমরা যদি এই প্রশ্ন উত্তরগুলি খুব ভালোভাবে মুখস্থ করে নিতে পারো, তাহলে তোমরা এই চ্যাপ্টার থেকে 100% কমন পাবেই পাবে। তাই তোমরা কিন্তু অবশ্যই প্রতিটি প্রশ্নই খুব ভালোভাবে পড়বে এবং মুখস্থ করবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো।